আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছি পরিপাক ও শোষণ। আমরা প্রিভিয়াস লেকচারে আমাদের আলোচনার টপিক্সের মধ্যে আমরা লিভারের গঠন পড়েছিলাম। লিভার থেকে কিভাবে পিত্তরস উৎপাদন হয় সেটা জেনেছি। পিত্তরস উৎপাদন হয়ে সেই পিত্তরস কোথায় গিয়ে ড্রেন করে, কোথায় গিয়ে উন্মুক্ত হয় সেটাও আমাদের জানা, ডিউটেনাম। আজকে আমরা আলোচনা করব যকৃতের কাজ। One of the most important topics for medical admission test, and you have to clear your basic conception on function of liver. লিভারে কি কাজ আছে তার উপরে তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে তো তাহলে তুমি এমন একটা পরীক্ষার অপেক্ষা করো যে পরীক্ষায় গিয়ে তোমাকে হতাশায় ভুগতে হবে। তোমার জন্য এমন একটা পরীক্ষা অপেক্ষা করছে যে পরীক্ষা তোমার হতাশার কারণ হবে। যে কোনো টপিক্সে যদি কোনো স্টুডেন্টসের বেসিক ক্লিয়ার না থাকে সেই স্টুডেন্টসের অপেক্ষা করা উচিত ওই দিনের জন্য যেদিন তার পরীক্ষা হবে এবং ওই অবস্থার জন্য যে অবস্থাটা তাকে কষ্ট দিবে। সে পরীক্ষা হলে যাবে, তার পড়া জিনিসগুলো সে পারবে না। সে অসংখ্য সূত্র, অসংখ্য ছন্দ পড়েছিল, কিন্তু ওই ছন্দগুলো মনে রাখার কোনো ছন্দ তার কাছে নাই। সে পরীক্ষায় গিয়ে ছন্দগুলো ভুলে গেছে। আজকে আমরা বেসিক আলোচনা করব যকৃতের কাজ নিয়ে। আমি দুইটা হেডলাইন দিয়েছি, একটা হচ্ছে যকৃতের কাজের মধ্যে সঞ্চয়ী ভূমিকা, আরেকটা লিখেছি বিপাকীয় ভূমিকা। আগে দুটো শব্দ একটু বুঝি আমরা, সঞ্চয়ী ভূমিকা কি এবং বিপাকীয় ভূমিকা কি। এটা হচ্ছে আমাদের লিভার। লিভারের কয়টা খণ্ড প্লিজ? কি কি? ডান বাম, কোয়াড্রেট অ্যান্ড কোয়াড্রেট। খণ্ডগুলো সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? অসম্পূর্ণ। সঞ্চয়ী ভূমিকা এবং বিপাকীয় ভূমিকা লিভার। আজকে লেকচার পরে আমরা জানবো সঞ্চয়ী ভূমিকার এই পার্টগুলো: গ্লাইকোজেন সঞ্চয়, রক্ত সঞ্চয়, ভিটামিন সঞ্চয়, পিত্তরস উৎপাদন, চর্বি ও অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়, মিনারেল সঞ্চয়। এটা আমরা আগে ক্লিয়ার করি বেসিকটা। সঞ্চয়ী ভূমিকা মানে কি? সঞ্চয়ী ভূমিকা মানে হচ্ছে আমরা আমাদের শরীরে যে খাবারগুলো গ্রহণ করি। ওকে, আমি সঞ্চয়ী ভূমিকা সম্পর্কে তোমাদের বলার আগে একটা ভেইন সম্পর্কে তোমাদেরকে পড়াবো আজকে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভেইন ইন আওয়ার বডি ক্যাভিটি। একটা গুরুত্বপূর্ণ ভেইন আছে আমাদের বডিতে, যার নাম হচ্ছে পোর্টাল ভেইন। হোয়াট ইজ ইট নেম প্লিজ টেল মি? পোর্টাল ভেইন বা পোর্টাল শিরা। পোর্টাল শিরা, এর নাম হচ্ছে পোর্টাল। প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য নেম? ভেইন বা পোর্টাল শিরা। এটাকে একটু বোঝার জন্য আমি একটা সিম্পল পিকচার এখানে আঁকবো, সিম্পল একটা পিকচার। এই পোর্টাল ভেইন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। এখন আমরা বিস্তারিত আলোচনা করব, শিখতে হবে এটা। এটা না বুঝলে এগুলো বোঝা একটু কঠিন হবে। পোর্টাল ভেইন কি, বা এটার নাম কেন পোর্টাল ভেইন? হোয়াই দিস ইজ কল্ড পোর্টাল ভেইন? পোর্ট শব্দের মানে কি জানো তোমরা? পোর্ট, PORT, পোর্ট। এয়ারপোর্ট শোনো নাই? এয়ারপোর্ট মানে কি? কিসের বন্দর? বিমানবন্দর। সিপোর্ট, সমুদ্র বন্দর। বন্দর মানে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস আসতেছে, আসার পরে বিভিন্ন যানবাহন বা বিমানটা আসতেছে, আসার পর সেখানে সে পার্ক করছে, সে ল্যান্ড করতেছে। ওকে, প্লিজ লেট মি টেল। ল্যান্ড করার পরে সেই বিমানটা কি ওইখানে অবস্থান করে, না নির্দিষ্ট সময় নেয়ার পরে আবার যাত্রা শুরু করে? ইয়েস, যখন প্রয়োজন, লেট মি টেল, যখন প্রয়োজন বিমান এসে ল্যান্ড করছে, তার প্রয়োজন শেষ, সেই এয়ারপোর্টে ছিল কিছুক্ষণ সময়, দেন বিমান আবার উড়ে চলে গেল। যেই জায়গাটাতে কোনো কিছু এসে অল্প সময় বিশ্রাম নেয়, লোড আনলোড করে, ওকে, এবং সময় হওয়ার পরে সে আবার উড়ে চলে যায়, ওই যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে পোর্ট বা বন্দর। পোর্ট বা বন্দর। সিপোর্ট, সামুদ্রিক বন্দর মানে কি? সিপোর্ট বা সামুদ্রিক বন্দর মানে হচ্ছে যেখানে বিভিন্ন জাহাজ আসবে,
সে এসে অবস্থান করবে কিছু সময়ের পর, অনেক জাহাজ সে নোঙর ফেললো, অনেকগুলো জাহাজ আছে, তার কাজ শেষ, সে চলে গেল। অর্থাৎ যেইখানে সব কিছু ভিড়ে তাকে বলা হয় পোর্ট। হোয়াই দিস ইজ কল্ড পোর্টাল ভেন? ওকে, হোয়াট ইজ ভেন? আমরা পোর্ট বুঝতে পেরেছি, পোর্ট মানে একটা বন্দর। পোর্টাল শব্দের মানে হচ্ছে বন্দরের মতো, যা বন্দর তাই। এবং ভেন, হোয়াট ইজ ভেন? ভেন মানে হচ্ছে শিরা। শিরা কাকে বলে? আমরা ইতিমধ্যেই শিরা সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি আমাদের রক্ত অধ্যায়ের মধ্যে। ধমনী কাকে বলে, শিরা কাকে বলে, আমরা আমাদের বেসিক কনসেপশন ক্লিয়ার করেছি। আজকে সাধারণভাবে আমি বলি, এটা হচ্ছে একটা রক্তনালী, আমাদের সাধারণ ধারণা এটা একটা ভুল কনসেপশন। আমাদের যেটা অ্যাবসোলিউট বা অ্যাকুরেট যে কনসেপশনটা, সেটা আমরা রক্ত অধ্যায়ে ক্লিয়ার করেছি। কিন্তু আমরা একটু লেকচারটা শর্ট করার জন্য এখন শুধুমাত্র এটুকু মনে রাখবো যে রক্তবাহিকা সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। কোন ধরনের রক্ত বহন করে প্লিজ? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, সেই রক্তবাহিকে বলা হয় শিরা। কিন্তু এটা অ্যাকুরেট কনসেপশন নয়, আমরা বেসিক ক্লিয়ার করেছি আগে। সাধারণত কোন রক্ত বহন করবে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে পোর্টাল ভেন মানে কি, এটা একটু বোঝার চেষ্টা করি। আমি পোর্টাল ভেনটি এখানে মুছে দিলাম। দেখো পোর্টাল ভেন মানে কি। পোর্টাল ভেন মানে হচ্ছে, এটা হচ্ছে একটা মানুষের মুখ, এবং এই মানুষটা খাবার গ্রহণ করবে। গ্রহণ করার পর এটার নাম কি? হোয়াট ইজ দিস কল্ড? অন্ননালী। অ্যান্ড hello my dear student, now please tell me what is this? পাকস্থলী। and in this point what is the name? fundus. and this is বড় বাক, and finally this is ছোট বাক। and now what is this please? পাইলোরাস। পাইলোরাসের মধ্যে কিছু থাকে, pyloric sphincter, you know very well। and at the end please tell me what is this? duodenum। কিসের মতো দেখতে? ইংরেজি ইউ আকৃতির, this is called duodenum। and after the duodenum what this is called? jejunum। why it is called jejunum? কারণ এইটার মধ্যে কিছু থাকে না, আমরা ইতিমধ্যে জেনেছি আলহামদুলিল্লাহ। জেজুনামের পরের অংশটা ইলিয়াম, we know that this is ileum। and further blah 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 blah, আমাদের ফার্স্ট লেকচার। and now please tell me what is this? you know this is অগ্নাশয়। and finally at the top of অগ্নাশয় this is প্লীহা বা স্প্লিন। এখন দেখো, আমরা যে খাবারগুলো খাই, আমরা ইতিমধ্যে পরিপাক সম্পর্কে জানছি। পরিপাক মানে হচ্ছে আমরা আমাদের খাবারগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ করব। কেন ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ করব? কারণ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ করার উদ্দেশ্য হচ্ছে যাতে সেটা শোষণ হতে পারে। আমি একটা খাবার গ্রহণ করছি এবং এই খাবার ছোট ছোট কণায় ভাগ হয়ে, এই যে সেই খাবারের ছোট ছোট কণাগুলো এখন কোথায় আছে? ডিউডেনামে। এখন কোথায় আছে? জেজুনামে। এখন কোথায় আছে? এইভাবে যদি যেতে থাকে অ্যাট দ্য এন্ড কোথায় যাবে? অ্যান্ড ফাইনালি ইন দ্য বাথরুম। তো তুমি কি চাও যে তুমি সমস্ত খাবার খাইলে আর বাথরুমে চলে যাক? তাই তো, কিছু খাবার আমাদের শোষণ করতে হবে। এই শোষণ করার জন্য সৃষ্টিকর্তা, এটার নাম হচ্ছে প্লীহা। প্লীহা থেকে একটা শিরা সৃষ্টি করে দেয়। শিরা, এই যে শিরাটা প্লীহা থেকে আসছে। প্লিজ কোন জায়গা থেকে আসছে? প্লিজ টেল মি। প্লীহা থেকে আসছে। এই যে প্লীহা থেকে একটা শিরা আসলো, এই যে শিরা, প্লীহা। এই শিরাটার নাম কি? প্লীহার শিরা। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে স্প্লিনিক ভেইন। আর এগুলোর নাম কি? ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, আচ্ছা অন্ত্র, সহজ কথায় অন্ত্র।
আচ্ছা, এই অংশ থেকে আবার ছোট ছোট ভেন সৃষ্টি হয়, এই যে ভেন সৃষ্টি হচ্ছে, তাহলে এই ভেনগুলোর নাম কি? কে বলতে পারবা? ইয়েস, আন্তরিক ভেন। কি নাম? আন্তরিক ভেন বা আন্তরিক শিরা। এই শিরাটার নাম প্লীহার শিরা। এই যে প্লীহার শিরা এখানে আসলো, এবং এই প্লীহার শিরার সাথে এসে কোন শিরাগুলো মিলিত হচ্ছে? আন্তরিক শিরাগুলো মিলিত হচ্ছে, তাই না? মিলিত হওয়ার পরে এই যে একটা বড় শিরা পাওয়া গেল। ওকে, এই যে বড় শিরাটা দেখো, এই বড় শিরাটা গঠন হলো দুইটা শিরার মাধ্যমে, একটা হচ্ছে প্লীহার শিরা আর একটা হচ্ছে আন্তরিক শিরা। এখন আমরা আমাদের যত খাবার আছে, খাবার যদি রক্ত শোষিত হয়, এই যে এই রক্ত শোষিত হচ্ছে, এই মাধ্যমে শোষণ এখানে আসছে, আবার খাবার এখান থেকে কিছু শোষিত হয়ে ধরো এই পথে এদিকে প্রবেশ করলো। তো সমস্ত খাবারগুলো কোথায় নোংর করতেছে? এই শিরাতে, বড় শিরাতে সে নোংর করতেছে, নোংর সংযোগস্থলটাতে সে নোংর করতেছে, নোংর, তাই না? ভিড়তেছে, যেখানে ভিড়ে তার নাম হচ্ছে পোর্ট, তার নাম হচ্ছে পোর্ট। আর এই যে একটা শিরা, তার নাম হচ্ছে পোর্টাল শিরা বা পোর্টাল ভেইন। ক্লিয়ার কনসেপশন? ক্লিয়ার কনসেপশন? সো হোয়াট ইজ পোর্টাল ভেইন? হোয়াট ইজ পোর্টাল ভেইন? সহজ কথা, প্লীহা এবং আন্তরিক শিরার মাধ্যমে যে বড় শিরাটা গঠিত হয় তার নাম হচ্ছে পোর্টাল শিরা বা পোর্টাল ভেইন। এই যে পোর্টাল ভেইনটা, এই পোর্টাল ভেইনের মধ্যে কি আছে? এখন যেহেতু ভেইন, তার মধ্যে রক্ত আছে, আনডাউটলি ব্লাড আছে, আনডাউটলি ব্লাড আছে, রক্ত আছে, এবং আর কি কি আছে? রক্ত হচ্ছে রেড কালার, এই যে রেড কালার। আর কি কি আছে? যত খাদ্য আমরা খেয়েছি, পরিপাক হওয়ার পরে যে জিনিসটা আমাদের প্রয়োজন, সমস্ত জিনিস এখন এই পোর্টাল ভেইনে আছে। এই যে পোর্টাল ভেইন, এই পোর্টাল ভেইনটা গিয়ে আলটিমেটলি পোর্টাল ভেইনটা যায় গিয়ে আলটিমেটলি এই পোর্টাল ভেইনটা উন্মুক্ত হয়, হোয়াট ইজ কল্ড? যকৃৎ। পোর্টাল ভেইন উন্মুক্ত হচ্ছে যকৃতের মধ্যে। তাহলে আমরা আমাদের যত খাবার পাচ্ছি, সমস্ত খাবার আলটিমেটলি কোথায় আসছে? যকৃতে। সমস্ত খাবার আসছে যকৃতে। যেহেতু যকৃতে সমস্ত খাবার আসছে, যকৃতে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এই জন্য যকৃতকে বলা হয় কলিজা। কলিজা, তাই না? বলে না কলিজা টুকরা। ওকে, কলিজার টুকরা। যত খাবার আছে, এখন যদি আমি বলি যে যকৃতের মধ্যে গ্লাইকোজেন সঞ্চয়, গ্লুকোজ আসবে, তুমি কিভাবে বলবা? কথা হচ্ছে আমাদের পরিপাককৃত যে কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজ পাওয়া যায়, সেই গ্লুকোজগুলো পোর্টাল ভেইনের মাধ্যমে যকৃতে প্রবেশ করে। আমি যদি বলি ভিটামিন সঞ্চয় করে কিভাবে, লাইনটা কিভাবে শুরু করবা? আমাদের অন্ত্রে থাকা সমস্ত ভিটামিন পোর্টাল ভেইনের মাধ্যমে যকৃতে প্রবেশ করে। ক্লিয়ার কনসেপশন? ওকে, এখন আমাদের সমস্ত খাবার এখানে যকৃতে চলে আসলো, টোটাল খাবার যকৃতের মধ্যে আসলো, সব খাবার, যত খাবার খেলাম যকৃতের মধ্যে আসলো। এই যকৃতের মধ্যে আসার পর যকৃৎ কিছু খাবারকে সঞ্চয় করে, অর্থাৎ জমা রাখে, কিছু খাবারকে জমা রাখে, কিছু খাবারকে জমা রাখলো। যাদেরকে জমা রাখে, ধরো এটা হচ্ছে সেই খাবার যাদেরকে যকৃৎ জমা রাখছে, জমা। এটা যকৃতের কোন ধরনের ভূমিকা? সঞ্চয়ী ভূমিকা। যকৃতের দুই ধরনের ভূমিকা আছে, একটা হচ্ছে সঞ্চয়ী ভূমিকা, এবং বাকি যে খাবারগুলো যেগুলো জমা থাকে সেগুলোর ব্যতীত বাকি যে খাবারগুলো এখান থেকে আরেকটা শিরা বের হয়, সেই শিরার মাধ্যমে বাকি খাবারগুলো সারা দেহে চলে যায়। এবং কিছু খাবারকে যকৃৎ সঞ্চয় রাখে, কিছু খাবার যকৃৎ থেকে বের করে দেয়, সারা দেহে চলে যায় দেহের কাজ করার জন্য, এবং কিছু খাবারকে যকৃৎ নিজে ভাঙে, যকৃৎ নিজে ভেঙে কিংবা না ভেঙে বা যে কোনো মাধ্যমে
এই খাবারগুলো থেকে যকৃৎ নিজে নিজে শক্তি উৎপাদন করে, নিজে নিজে শক্তি উৎপাদন করে। শক্তি উৎপাদনের যে প্রক্রিয়াটা তাকে বলা হয় বিপাক। হোয়াট ইজ ইট কল্ড? বিপাক। তো এই যে যকৃৎ শক্তি উৎপাদন করছে, এটা কোন ধরনের ভূমিকা? যকৃতের বিপাকীয় ভূমিকা। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? 100% clear. Is there any question on your mind? ওকে ভাইয়া, বিপাকীয়টা আরেকবার বলেন। ওকে ভাইয়া, বিপাক শব্দের মানে হচ্ছে কোনো কিছুকে ভেঙে কিংবা না ভেঙে বা যে কোনো পরিবর্তনের মাধ্যমে কোনো জায়গা থেকে শক্তি বের করে নিয়ে আসা, এই পদ্ধতির নাম হচ্ছে বিপাক। আমাদের এখান থেকে যত খাবার যকৃতের মধ্যে আসছে, কিছু খাবার যকৃৎ সঞ্চয় করে, নাম হচ্ছে সঞ্চয়ী ভূমিকা, এবং কিছু খাবারকে যকৃৎ ভাঙে শক্তি উৎপাদন করে, যে কোনো পদ্ধতিতে সে শক্তি উৎপাদন করে, এর ভূমিকার নাম হচ্ছে বিপাকীয় ভূমিকা। জি প্লিজ। হ্যাঁ, ইয়েস, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট কোশ্চেন। সে আমাকে বলল যে প্রাণীদেহের সঞ্চিত খাদ্য তো গ্লাইকোজেন, প্লিজ মার্ক ইট। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসে। আমরা এখন এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। চলো, তুমি তোমার কোশ্চেন অ্যান্সার কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবা। এক নম্বর হচ্ছে সঞ্চয়ী ভূমিকা। সঞ্চয়ী ভূমিকার ফার্স্টে কী লেখা আছে? গ্লাইকোজেন সঞ্চয়। বিপাকীয় ভূমিকার ফার্স্টে কী লেখা আছে? শর্করা বিপাক। প্রথম পয়েন্টে কী লেখা আছে? গ্লাইকোজেনেসিস। চলো, এই দুইটা জিনিসকে আমরা একসাথে পড়বো। আগে আমরা দুইটা জিনিসকে শেষ করে ফেলবো। কার ঘুমে ধরতেছে? ঘুম ধরতেছে? ঘুম ধরতেছে? ক্লাসের মধ্যে যে ঘুমাবো না তার ছাত্র জীবন ব্যর্থ। ইয়েস, ইউ আর ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট। আমি এই ভিডিও আপলোড দিব না যারা ঘুমাচ্ছ তারা, তখন আমি দেখবো কোথায় তুমি এটা বুঝো। ও ভাই প্লিজ এদিকে তাকাও। যকৃতের কাজের মধ্যে একটা হচ্ছে সঞ্চয়ী ভূমিকা। ফার্স্টে কি লেখা আছে? গ্লাইকোজেন সঞ্চয়। গ্লাইকোজেন সঞ্চয়। আমরা কি গ্লাইকোজেন খাই নাকি গ্লুকোজ খাই? কথা হওয়ার ছিল গ্লুকোজ সঞ্চয়, বাট হয়েছে গ্লাইকোজেন সঞ্চয়। হোয়াট ইজ দিস? ওকে, লেট মি এক্সপ্লেন হোয়াট ইজ দিস। প্লিজ, you should put your concentration more in this point. In this point. You should put your concentration more in this point. 2 points. One is glucose. And another is glycogen. One is glucose, another is glycogen. What is the basic difference between glucose and glycogen? Okay. গ্লুকোজ হচ্ছে একটা সিঙ্গেল কার্বোহাইড্রেটকে ভাঙলে যা পাওয়া যায়, গ্লুকোজকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না শক্তি ছাড়া। একটা হোয়াট ইজ গ্লাইকোজেন? লেট মি টেল গ্লাইকোজেন। গ্লুকোজ যখন একটার পর একটা যুক্ত হয়, কয়টা পর্যন্ত যুক্ত হবে? 3টা, 5টা, 6, 7, 8, 9, 10। 10টা গ্লুকোজ যখন একসাথে যুক্ত হয়, 10 থেকে 20টা গ্লুকোজ যখন একসাথে যুক্ত হয়, তখন যা পাওয়া যায় তার নাম হচ্ছে গ্লাইকোজেন। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন গ্লুকোজ অ্যান্ড গ্লাইকোজেন? গ্লুকোজ হচ্ছে সিঙ্গেল একটা জিনিস যাকে আর ভাঙা যায় না, আর গ্লাইকোজেন হচ্ছে 10 থেকে 20টা গ্লুকোজ একসাথে যুক্ত হওয়ার পর যা পাওয়া যায় তার নাম হচ্ছে গ্লাইকোজেন। হেই হেই হেই, মনোযোগ দিয়ে শুনে এই কথাটা, তোমার লাইফ সেভিং কথা। মনে রেখো, গ্লুকোজ হচ্ছে এমন একটা জিনিস যা কখনোই আমাদের শরীরে সঞ্চিত থাকতে পারে না। আবার মনোযোগ দাও, গ্লুকোজ হচ্ছে এমন একটা জিনিস যা কখনোই সঞ্চিত হিসেবে থাকতে পারে না। যখনই গ্লুকোজ পাবে, গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করবে, কখনোই সঞ্চিত হিসেবে থাকতে পারে না। এবং
গ্লুকোজ হচ্ছে পানিতে দ্রবণীয়। ওকে, নাও গ্লুকোজ এবং গ্লাইকোজেন খেয়াল করো, আমি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলাম, খাবারটা খাওয়ার পরে কোথায় আছে এখন? অন্ত্রে। অন্ত্র থেকে কিসের মাধ্যমে আসবে খাবারটা? হ্যাঁ, এখন কোথায় আছে খাবারটা? পোর্টাল শিরা। এই যে সেই খাবারটা, নাম কি? গ্লুকোজ। পোর্টাল শিরার মাধ্যমে এখন গ্লুকোজ কোথায় যাবে? যকৃতে। এই যে যকৃতের মধ্যে গ্লুকোজগুলো চলে আসলো। দিস ইজ গ্লুকোজ। গ্লুকোজ সম্পর্কে আমাকে একটা তথ্য যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, সেই তথ্য হচ্ছে গ্লুকোজ কখনোই সঞ্চিত থাকতে না। লিভার করে কি, যে কটা গ্লুকোজ আমাদের শরীরের জন্য তৎক্ষণাৎ প্রয়োজন, লিভার এখান থেকে যে রক্তনালীটা বের হয়, সেই রক্তনালীর মাধ্যমে ঠিক সে কটা গ্লুকোজ শরীর থেকে, লিভার থেকে বের করে দেয়, সারা শরীরে চলে যায়। বাকি যে গ্লুকোজগুলো আমাদের প্রয়োজন পড়ে না, সেই গ্লুকোজগুলোকে লিভার একটা গ্লুকোজের সাথে একটা গ্লুকোজকে লাগায় দেয়। যখন একটা গ্লুকোজের সাথে একটা গ্লুকোজকে লাগায় দিচ্ছে, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা গ্লুকোজ একসাথে লেগে গেল, তখন এই স্ট্রাকচারটার নাম কি? গ্লাইকোজেন। গ্লুকোজ বড় না গ্লাইকোজেন বড়? গ্লাইকোজেন বড়। গ্লুকোজ যে পথ দিয়ে যেতে পারবে, গ্লাইকোজেন সে একই পথে যেতে পারবে? গ্লুকোজ যে পথ দিয়ে ভিতরে প্রবেশ করলো, গ্লাইকোজেন সেই পথে পেছন দিকে যেতে পারবে? ইজ ইট পসিবল? নো। গ্লাইকোজেন তাহলে কোথায় আটকা পড়লো? যকৃতের মধ্যে। নাম হচ্ছে সঞ্চিত খাদ্য। গ্লুকোজ কি হিসেবে সঞ্চিত হয়? গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হয়। প্রাণীদেহে যদি সঞ্চিত খাদ্য থাকে, প্রাণীদেহের সঞ্চিত খাদ্যের নাম কি? গ্লাইকোজেন। কেন গ্লুকোজ নয়? বুঝতে পেরেছ? এবং এই গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে? যকৃতে বা লিভারে। এটা হচ্ছে আমাদের যকৃতের প্রথম কাজ, গ্লাইকোজেন সঞ্চয়। কেন গ্লুকোজ সঞ্চয় নয়? বুঝতে পেরেছ? এবং আমাদের দেখো, বিপাকীয় ভূমিকার মধ্যে শর্করা বিভাগের প্রথম কথা হচ্ছে গ্লাইকোজেনেসিস। লেট মি টেল হোয়াট ইজ গ্লাইকোজেনেসিস। What is glycogenesis? Hello my dear student, you should put your concentration more here. This is, the term is called glycogenesis. The term called glycogenesis. Glycogen মানে কি? What is glycogen? 10 থেকে 20টা গ্লুকোজ যখন আমরা একসাথে প্যাক করি, নাম হচ্ছে গ্লাইকোজেন। অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ সিস? সিস শব্দের মানে হচ্ছে তৈরি হওয়ার প্রক্রিয়া। তো হোয়াট ইজ গ্লাইকোজেনেসিস? গ্লুকোজ না? ইয়েস। হোয়াট ইজ গ্লাইকোজেনেসিস? গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। এই যে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াটা কোত্থেকে প্রক্রিয়া হচ্ছে? গ্লুকোজ থেকে। আমরা যে বিপাকীয় ভূমিকা লিখলাম, বিপাকীয় ভূমিকার প্রথম লাইনটার নাম কি? গ্লাইকোজেনেসিস। আলাদাভাবে পড়ার কোনো দরকার আছে কি? আলাদাভাবে পড়ার কোনো দরকার আছে না। ওকে, লেট মি এক্সপ্লেইন আমি কিভাবে গ্লাইকোজেন সঞ্চয় করলাম আর কিভাবে গ্লাইকোজেনেসিস করলাম। লাইনটা কিভাবে শুরু হবে? আমরা যেই খাবার গ্রহণ করি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সেই খাবারগুলো পরিপাকের ফলে তৈরি হয় গ্লুকোজ। যে গ্লুকোজগুলো পোর্টাল ভেইনের মাধ্যমে বা পোর্টাল শিরার মাধ্যমে প্রবেশ করে যকৃতের মধ্যে। যকৃতের মধ্যে প্রবেশ করার ফলে এই জিনিসগুলো একটা পর একটা সঞ্চিত হবে, যুক্ত হওয়ার পর তৈরি করবে গ্লাইকোজেন। পদ্ধতির নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। অ্যান্ড ফাইনালি বাকি যে গ্লুকোজগুলো থাকবে, সেই গ্লুকোজগুলো এখান থেকে চলে যাবে রক্তের মধ্যে। পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসে যে গ্লাইকোজেনেসিস কোথায় হয়? যকৃতে। আর কোথায় হয় কেউ কি জানো? পেশিতে, মাংসপেশিতে গ্লাইকোজেনেসিস হয়। উইল টক গ্লাইকোজেনেসিস ইন মাসেল ইন লেটার লেকচার টপিক্স। আমরা যখন নেক্সট লেকচারে যাব, আমরা মাসেলের মধ্যে কিভাবে গ্লাইকোজেনেসিস হয় সেটা শিখবো ইনশাআল্লাহ তাআলা। ক্লিয়ার?
ওকে, এখন দেখো, শোনো শোনো শোনো, মনোযোগ দিয়ে শোনো। লিভারের মধ্যে আরও কত কাহিনী হয়। এগুলো হচ্ছে গ্লাইকোজেন জমা হয়ে আছে। এখন সমস্ত গ্লুকোজ রক্তে চলে গেল। একটা সময় রক্তের সমস্ত গ্লুকোজ শেষ। যদি রক্তের সমস্ত গ্লুকোজ শেষ হয়ে যায়, তুমিও খাবার গ্রহণ করতেছো না, কারণ তুমি রোজা রাখছো, সকাল থেকে রোজার মধ্যে আসো। রোজা না থাকলে না হয় বলতাম যে খাবার খাচ্ছ, আবার এখানে গ্লুকোজ তৈরি হচ্ছে, কিছু গ্লুকোজ এখানে আসছে, গ্লাইকোজেন হিসেবে জমা হচ্ছে, বাকি গ্লুকোজ চলে যাচ্ছে, বাট তুমি রোজায় আছো, এখানে খাওয়া বন্ধ। যেহেতু এখানে খাবারটা বন্ধ, শরীরের মধ্যেও গ্লুকোজ শেষ, এখন আমার শরীর গ্লুকোজ কোন জায়গা থেকে পাবে? যকৃৎ কী হিসেবে পাবে? সঞ্চিত গ্লাইকোজেনটা আছে, হ্যাঁ, ভেঙে যাবে। কি ভাঙবে? ভাঙবেটা কি? গ্লাইকোজেন। গ্লাইকোজেন ভেঙে তৈরি করবেটা কি? গ্লুকোজ। ভাঙার ইংরেজি নাম কি? লাইসিস। LYSIS, লাইসিস। কি লাইসিস? গ্লাইকোজেন লাইসিস। নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস। তাহলে গ্লাইকোজেনোলাইসিস কোথায় হয়? যকৃতে হয়। ইজ ইট ক্লিয়ার অর নট? ভাইয়া, মনে করেন আমরা যে রোজা রাখলাম, ঠিক আছে, মনে করেন আপনার যকৃত থাকে, বেশি দিন তো থাকে, আপনার থাকে না, বেশি দিন আসতে পারে না। সে আমাকে ভালো করে প্রশ্ন করলো যে ভাই রোজা রাখলাম, যকৃতে তো থাকি, পেশি থেকে আসতে পারে না। কেন আসতে পারে না? আসতে পারে। যকৃত থেকেও যাবে, পেশি থেকেও যাবে, দুই জায়গা থেকেই যাবে। আচ্ছা, এটুকু ক্লিয়ার তোমাদের? কনসেপশন ক্লিয়ার একদম? ওকে। তারপরের আমরা শর্করা বিপাকীয়ের ভূমিকার মধ্যে আরেকটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আমরা যেহেতু গ্লাইকোজেনেসিস পড়ে ফেলেছি, এখন আমরা পড়ব গ্লুকোনিওজেনেসিস। এটা আমরা পড়ে ফেলবো একেবারেই, শেষ করে ফেলবো একেবারে, বিভাগীয় ভূমিকা। গ্লুকোনিওজেনেসিস। ওকে, নাও গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস আর হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস দুটো শব্দ, একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস আর একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই গ্লাইকোজেনেসিস কি তা জানি। হোয়াট ইজ গ্লাইকোজেনেসিস? হোয়াট ইজ গ্লাইকোজেনেসিস? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। ওকে, অ্যাবসোলুটলি রাইট অ্যান্সার। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। তাহলে হচ্ছে গ্লুকোজ থেকে কি তৈরি করবে? গ্লাইকোজেন। আচ্ছা, এই গ্লাইকোজেনের কি ক্ষমতা আছে গ্লুকোজ তৈরি করার? হ্যাঁ, গ্লাইকোজেনের ক্ষমতা কি আছে গ্লুকোজ তৈরি করার? হ্যাঁ, গ্লাইকোজেন যদি ভেঙে যায় তাহলে তৈরি করবে গ্লুকোজ। এখন আমরা শিখব গ্লুকোনিওজেনেসিস। হেই, শব্দটা থেকে খেয়াল করো প্লিজ প্লিজ। এটা হচ্ছে গ্লুকো। হোয়াট ইজ কল্ড? গ্লুকো। অ্যান্ড দিস ইজ গ্লাইকো। ডিফারেন্ট। গ্লুকো, গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ। অ্যান্ড নিউ শব্দের মানে কি? নতুন। জেনেসিস শব্দের মানে কি জানো? জেনেসিস শব্দের মানে হচ্ছে তৈরি করার প্রক্রিয়া। তৈরি করার প্রক্রিয়া। আবারও মনোযোগ দাও, আবারও মনোযোগ দাও। যদি কেউ মনোযোগ না দাও, না বুঝে এটা, সে হচ্ছে অবাগা, কুবাগা, দুর্বাগা, হতবাগা, কুলাঙ্গার, ব্ল্যাক শিপ। গ্লুকোনিওজেনেসিস। হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্লুকো? গ্লুকোজ। নিউ মানে নতুন। জেনেসিস মানে কি? তৈরি করার প্রক্রিয়া।
তাহলে এটাকে যদি আমরা শাব্দিকভাবে বাংলা করি, বাংলা অর্থ কি? গ্লুকোজ নতুন তৈরি করার প্রক্রিয়া। কেমন হয়ে গেল ব্যাপারটা? নতুন গ্লুকোজ না তো, আসছে গ্লুকোজ নতুন তৈরি করার প্রক্রিয়া। ব্যাপারটা এরকম হয়নি যে নতুন গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়া, গ্লুকোজ নতুন তৈরি করার প্রক্রিয়া। এটার মানটা কি? গ্লুকোজ কোন জায়গা থেকে তৈরি হয় কে বলতে পারো? কার্বোহাইড্রেট। ইয়েস, আমরা জানি যে কার্বোহাইড্রেট থেকে, কার্বোহাইড্রেট বাংলা নাম কি? শর্করা। শর্করা থেকে কি তৈরি হয় প্লিজ? গ্লুকোজ। এটা নর্মাল। কিন্তু যদি কোনো কারণে বা কোনো ক্ষেত্রে কার্বোহাইড্রেট বা শর্করা থেকে গ্লুকোজ তৈরি হওয়ার পরিবর্তে নতুন কোনো উৎস থেকে গ্লুকোজ তৈরি হয় যা কিনা কার্বোহাইড্রেট নয়, আবারও বলছি, প্লিজ পুট ইউর কনসেন্ট্রেশন। নর্মালি গ্লুকোজ তৈরি হয় কার্বোহাইড্রেট থেকে, কিন্তু যদি গ্লুকোজ কার্বোহাইড্রেট থেকে তৈরি না হয়ে নতুন কোনো জায়গা থেকে তৈরি হয় যা কার্বোহাইড্রেট নয়, অর্থাৎ নন কার্বোহাইড্রেট, কি নাম প্লিজ? নন কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট তো নন কার্বোহাইড্রেট সোর্স থেকে বা উৎস থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, একে নতুন নাকি পুরাতন? নতুন। নতুন পদ্ধতি। নর্মাল হচ্ছে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি করা, কিন্তু যদি কার্বোহাইড্রেট থেকে না হয়ে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি হয়, তখন এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস। ক্লিয়ার এটুকু? নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়া। ওকে, লেট মি এক্সপ্লেন ইন এ নাটশেল গ্লুকোনিওজেনেসিস আমাদের লাইফে কোথায় প্রয়োজন। লেট মি এক্সপ্লেন। এইটার নাম হচ্ছে গ্লাইকোজেন, আমরা ইতিমধ্যেই শিখেছি। অর্থাৎ গ্লুকোজগুলো এসে জমা হলো গ্লাইকোজেন রূপে। আমরা কি প্রোটিন খাবার খাই? প্রোটিন ভেঙে কী তৈরি করে? অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড কোন জায়গা থেকে আসলো? প্রোটিন থেকে। কার্বোহাইড্রেট না নন কার্বোহাইড্রেট? নন কার্বোহাইড্রেট। আচ্ছা, আমরা ফ্যাট খাই। ফ্যাট কোত্থেকে আসে? ফ্যাট থেকে ভেঙে কী তৈরি হয়? গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। ওকে, তাহলে এটা হচ্ছে ধরো গ্লিসারল। এই গ্লিসারল কোত্থেকে আসলো? লিপিড জাতীয় খাদ্য পরিপাকের ফলে বা ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকের ফলে। তাহলে গ্লিসারল কি কার্বোহাইড্রেট নাকি নন কার্বোহাইড্রেট? অ্যামাইনো অ্যাসিড কার্বোহাইড্রেট না নন কার্বোহাইড্রেট? আর আমার লিভারের মধ্যে যে ছিল গ্লাইকোজেন, সে কার্বোহাইড্রেট। একটা মানুষ একটা মরুভূমির মধ্যে হঠাৎ করে হারায় গেল, একদম হঠাৎ করে। তার খাবারের সমস্ত উৎস বন্ধ, সে 2 দিন ধরে খাইতে পারতেছে না। তার রক্তের মধ্যে থাকা সমস্ত গ্লুকোজ নিঃশেষ হয়ে গেল। তাহলে গ্লুকোজটা কোন জায়গা থেকে আসবে? যকৃতের যে এখানে গ্লাইকোজেন হিসেবে জমা আছে, গ্লাইকোজেন হিসেবে জমা আছে, গ্লাইকোজেনগুলো ভাঙবে, ভেঙে কী তৈরি করবে প্লিজ? গ্লুকোজ। এই গ্লুকোজগুলো গেল। গ্লাইকোজেন ভাঙতে 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 গ্লাইকোজেন শেষ। মানুষকে বাঁচার জন্য গ্লুকোজ প্রয়োজন। তার শরীরে গ্লুকোজ উৎপাদন করার আর কোনো সোর্স কি বাকি আছে? সব শেষ। মাংসপেশিতে সেটাও শেষ। আর কোথাও কি আছে? নাই। এখন শরীরের মধ্যে বাকি আছে কি? অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড। যখন এমন একটা সিচুয়েশনে মানুষ পড়ে যে তার শরীরের কার্বোহাইড্রেটের সকল উৎস শেষ হয়ে গেল, তখন বলে না, ঠেলায় পড়লে বিড়ালও গাছে উঠে, প্রবাদ আছে তো, তাই না? যখন ঠেলায় পড়ে তখন নন কার্বোহাইড্রেট, যেগুলো কার্বোহাইড্রেট নয়, যেমন অ্যামাইনো অ্যাসিড এবং গ্লিসারল, এই জায়গা থেকে কার্বোহাইড্রেট উৎপাদন হওয়া শুরু হয়। ইয়েস, গ্লুকোজ উৎপাদন হওয়া শুরু হয়। হ্যাঁ, অবাক করার বিষয়, হওয়ার তো কথা না, বাট এখান থেকে ভেঙে ভেঙে গ্লুকোজ উৎপাদন হওয়া শুরু হয়। এই যে পদ্ধতি, এই পদ্ধতির নাম কি? গ্লুকো
গ্লুকোনিওজেনেসিস, এই যে গ্লুকোনিওজেনেসিস, নতুন উৎস থেকে গ্লুকোজ তৈরি করার পদ্ধতি, তার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। লিভারের দুইটা বিপাকীয় ভূমিকা কী কী আছে? একটা গ্লাইকোজেনেসিস, আরেকটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আর ইউ ক্লিয়ার অ্যাবাউট গ্লাইকোজেনেসিস অ্যান্ড গ্লুকোনিওজেনেসিস? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আমরা সঞ্চয় ভূমিকার মধ্যে গ্লাইকোজেন সঞ্চয় পড়লাম, বিভাগীয় ভূমিকার মধ্যে গ্লাইকোজেনেসিস এবং গ্লুকোনিওজেনেসিস আমরা কমপ্লিট করে ফেললাম। সঞ্চয় ভূমিকার মধ্যে আরেকটা সঞ্চয় কি? রক্ত সঞ্চয়। ওকে, এটা এক্সপ্লেন করতে দাও, খুবই সহজ। এই যে শিরাটা নাম হচ্ছে পোর্টাল শিরা। পোর্টাল শিরা কি অ্যাজওয়েলের শিরার মতো নাকি একটু বড় শিরা, একটু লম্বা শিরা? বড় শিরা, প্রশস্ত একটা শিরা। শিরা যত প্রশস্ত তার রক্তের পরিমাণ তত বেশি। এই বিশাল পরিমাণ রক্তের ভাণ্ডারটা এসে উন্মুক্ত হয় লিভারের মধ্যে। যখন লিভারের মধ্যে এই রক্তগুলো গিয়ে উন্মুক্ত হয় তখন তো লিভারের এই যে কর্নারটা একটু কাত করে আসে, তাই না? কাত করে আসে কর্নারটা, তো কিছু পরিমাণ রক্ত এই কর্নারে চলে আসে অলওয়েজ। ওকে, কিছু পরিমাণ রক্ত কর্নারে চলে আসে, বাকি রক্তগুলো ঠিকই রক্তনালীদের লিভার থেকে বের হয়ে যায়। অলওয়েজ লিভারে কিছু পরিমাণ রক্ত সঞ্চয় থাকে, তাই না? ইজন্ট ইট? ইজন্ট ইট? এই যে ভূমিকা, তার নাম হচ্ছে রক্ত সঞ্চয় ভূমিকা। ওকে ওকে, রাইট ইট ডাউন প্লিজ। লিভার কতটুকু রক্ত সঞ্চয় করে? লিভার যকৃতে প্রায় 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করতে পারে। 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কি। সে আমাকে একটা প্রশ্ন করতে চাচ্ছে যে ভাইয়া এখানে একটা লাইন লেখা আছে আমাদের বইয়ে যে ইনসুলিনের উপস্থিতিতে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে খরিত ইনসুলিনের উপস্থিতিতে গ্লাইকোজেনেসিস নিয়ন্ত্রিত হয়। একটা লাইন এরকম আছে তোমাদের বই। লাইনটা কি আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে লাইনটা, যেহেতু টপিকটা আমরা স্কিপ করে চলে আসছি, আমরা একটু পরে লেকচার শেষের দিকে গিয়ে লাইনটা বুঝে ফেলবো ইনশাল্লাহ। লাস্ট টপিকটার নাম কি? ভিটামিন সঞ্চয়। ওকে, ভিটামিন সঞ্চয়, চলো আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করি। ভিটামিন সঞ্চয় প্লিজ। আমি যে তোমাদের লেকচারগুলো নিচ্ছি এই লেকচারগুলো এক্সক্লুসিভলি ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এক্সক্লুসিভলি ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এবং এই লেকচারটা তোমাদের ঢাকা ভার্সিটি বলো বাংলাদেশের সমস্ত ভার্সিটির বায়োলজি কভার করে দেবে, প্রয়োজন পড়বে না এক্সট্রা, আর কিছু পড়তে হবে না। সেটা ভিন্ন কথা। ভিটামিন সঞ্চয় মেডিকেল অ্যাডমিশন দিলে ভার্সিটিতে হয় না, এটা অনেকে বলে, যারা বলে তাদের হয় নাই। আমি এর মনে অনেককেই দেখছি, মেডিকেলও হয়েছে, বয়েটাও হয়েছে, ভার্সিটিতেও হয়েছে, তিনটেতেই হয়েছে। ওকে, ভিটামিন সঞ্চয়। ভিটামিন, আমাদের শরীরে যত ভিটামিন আছে সমস্ত ভিটামিনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কি সেটা? এক গ্লাস পানি নিলাম আর এক গ্লাস তেল নিলাম। কিছু ভিটামিন আছে যারা পানির সাথে মিশে যায়, তাদেরকে বলা হয় পানিতে দ্রবণীয়। এবং কিছু ভিটামিন আছে যারা, এখানে যে তেল আছে তেল, এই তেলের সাথে মিশে যায়, তাকে বলা হয় চর্বিতে বা তেলে দ্রবণীয়। তেলে কোন কোন ভিটামিন দ্রবীভূত হয়? তেলের সাথে মিশে এরকম 4টা ভিটামিন আছে, এ, ডি, ই, কে। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এটাকে আমরা সহজভাবে মনে রেখেছিলাম অ্যাডেক। অ্যাডেক, হ্যাঁ। তাহলে এই 4টা ভিটামিন কার সাথে মিশবে? প্লিজ টেল মি। চর্বির সাথে মিশবে। অ্যান্ড বাকি যে ভিটামিনগুলো আছে এই ভিটামিনগুলো মিশে কার সাথে? পানির সাথে, তাদেরকে বলা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। বাকি যত ভিটামিন আছে সব। তার মধ্যে যখন আমাদের লিভারের মধ্যে, দেখো আমি আমার মুখ দিয়ে সমস্ত ভিটামিনগুলোকে খাইলাম, মনে রেখো ভিটামিন, পানি, এই জিনিসগুলোর পরিপাকের প্রয়োজন হয় না, কোনো পরিপাকের প্রয়োজন হয় না, এরা সরাসরি রক্তে চলে আসে। এখান থেকে যখন তারা সরাসরি রক্তে আসলো, দ্যাটস মিন সমস্ত ভিটামিন এখন কোথায় আছে? লিভারের মধ্যে।
এই লিভারের মধ্যে থাকা সমস্ত ভিটামিন লিভার সঞ্চয় করে, জমা হিসেবে রেখে দেয়। যখন যেটা প্রয়োজন তখন তাকে ছেড়ে দেয়, যখন যেটা প্রয়োজন তখন তাকে ছেড়ে দেয়। এই যে ভিটামিন, সেই ভিটামিনগুলোর মধ্যে চর্বির মধ্যে দ্রবীভূত করে জমা রাখে ভিটামিন এ, ডি, ই, কে এদেরকে, এবং পানির মধ্যে দ্রবীভূত রাখে ভিটামিন ভি এবং ভিটামিন সি। সাথে আরও দুইটা, একটা হচ্ছে ফলিক অ্যাসিড, ভিটামিন 9, ফলিক অ্যাসিড, ভিটামিন 9 না, B9, আরেকটা হচ্ছে B12, ফলিক অ্যাসিড। B12 এর নাম হচ্ছে সায়ানোকোবালামিন, সরি দুইটা শুধু, একটা হচ্ছে ফলিক অ্যাসিড, আরেকটা হচ্ছে সায়ানোকোবালামিন। এখান থেকে কি প্রশ্ন হবে? এখান থেকে প্রশ্ন হবে B12 এর আরেকটা নাম কি? সায়ানোকোবালামিন। B9 এর আরেকটা নাম কি? ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড পানিতে দ্রবীভূত নাকি চর্বিতে দ্রবীভূত? সায়ানোকোবালামিন পানিতে দ্রবীভূত নাকি চর্বিতে? পানিতে। মনে রাখবা, এই যে দুইটা ভিটামিন, এই দুইটা ভিটামিন আমাদের রক্ত উৎপাদন করতে সহায়তা করে, রক্ত উৎপাদন করতে সহায়তা করে। ফলিক অ্যাসিড এবং হচ্ছে সায়ানোকোবালামিন রক্ত উৎপাদন করতে সহায়তা করে। আমাদের যে গর্ভবতী মা যারা প্রেগনেন্ট হয়, তাদের পেটে যখন বাচ্চা থাকে, আমরা তাদেরকে 3 মাস পর থেকে বাচ্চা জন্মের আগ পর্যন্ত ফলিক অ্যাসিড খাইতে দিই। কেন বলো তো? আমাদের তখন বেশি রক্তের প্রয়োজন। মায়ের পেটে বাচ্চা আছে, বাচ্চার রক্ত প্রয়োজন, মায়ের রক্ত প্রয়োজন, এবং রক্ত উৎপাদন করতে সহায়তা করে আমাদের এই ফলিক অ্যাসিড এবং সায়ানোকোবালামিন। হ্যাঁ, সায়ানোকোবালামিন এই দুটো আমাদের রক্ত উৎপাদন করতে সহায়তা করে। এই জন্য আমরা মায়েদেরকে এই দুটো ভিটামিন খেতে দিই। ক্লিয়ার? মায়েদের এই দুটো ভিটামিন কোথায় গিয়ে সঞ্চিত হয়, কে বলতে পারবা? যকৃতে। ইয়েস, যকৃতে। এটা হচ্ছে ভিটামিন সঞ্চয়। ইয়েস, সে আমাকে প্রশ্ন বললো, তাহলে তো ভাইয়া সব কিছু গিয়ে যকৃতে জমা হবে। রাইট, এই জন্যই যকৃতকে বলা হয় জৈব রসায়নগার। জৈব রসায়নগার। রসায়নগারে কি থাকে? সব ধরনের রাসায়নিক পদার্থ থাকে। দ্যাটস দ্য রিজন আমাদের যকৃতকে বলা হয় জৈব রসায়নগার। পরীক্ষায় আসে, নিজের কোনটিকে জৈব রসায়নগার বলা হয়? যকৃতকে। হ্যাঁ, আচ্ছা, বাকি থাকে দুইটা জিনিস। পিত্তরস উৎপাদন, আমরা ইতিমধ্যে পড়েছি পিত্তরস উৎপাদন। যকৃতে পিত্তরস কোন জায়গা থেকে উৎপাদন হয়? হ্যাঁ, ইয়েস, যকৃত কোষ বা হেপাটোসাইট। এবং সেগুলো কোথায় আসে? যকৃত নালী, ডান যকৃত নালী, বাম যকৃত নালী, দুটো একসাথে মিলে, আমরা লাস্ট লেকচারে বললাম, দুটো একসাথে মিলে অভিন্ন, তারপর যাবে কোথায় আলটিমেটলি? রাইট, মগা, ডিউডেনামে। পিত্তথলি সেখান থেকে যাবে কোথায়? ডিউডেনামে। তাহলে আমাদের পিত্তরস উৎপাদন সম্পর্কে আমাদের কমপ্লিট, তাই না? ওকে, অ্যান্ড ফাইনালি, হেই, চর্বি এবং অ্যামিনো অ্যাসিড সঞ্চয়, এদিকে বলার প্রয়োজন আছে? আমরা ইতিমধ্যেই দেখলাম সমস্ত কিছু গিয়ে চর্বি এবং অ্যামিনো অ্যাসিড গিয়ে এখানে সঞ্চয় হচ্ছে। এবং লাস্ট ওয়ান হচ্ছে মিনারেল সঞ্চয়। যত মিনারেল আমরা গ্রহণ করছি, সমস্ত মিনারেল গিয়ে এখানে সঞ্চিত হচ্ছে। মিনারেল সঞ্চয়ের মধ্যে দেখো তোমাদের দু একটা শব্দ লেখা আছে। একটা হচ্ছে যকৃৎ লৌহ ও পটাশিয়াম সঞ্চয় করে। একটা শব্দ লেখা আছে যকৃৎ লৌহ এবং পটাশিয়াম সঞ্চয় করে। অ্যান্ড লাস্ট একটা লাইন লেখা আছে, দেখো, লোহিত কে? তারপর দেখো তোমাদের বইয়ে এখানে লেখা আছে মিনারেল সঞ্চয়। বইয়ের মধ্যে একটা কথা লেখা আছে, কাফার কোষের মাধ্যমে হিমোগ্লোবিন ভেঙে হিম এবং গ্লোবিনে ভাগ হয়, হিম এবং গ্লোবিনে ভাগ হয়, এবং হিম থেকে ফেরাস আয়নটা ভাগ হয়ে ফেরিটিন তৈরি করে, যা লিভার সঞ্চয় করে। এই কথাটা লেখা আছে। আমরা এই কাফার কোষটা সম্পর্কে বিস্তারিত জানবো যখন আমরা ম্যাক্রোফেজ নিয়ে আলোচনা করব। আপাতত ম্যাক্রোফেজ নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন এই কাফার কোষ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আজকে তোমরা শুধুমাত্র এই কাফার কোষ সম্পর্কে এটা মনে রাখো, কাফার কোষ কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? যকৃতে। কাফার কোষ কোথায় পাওয়া যায়? যকৃতে। এই হচ্ছে আমাদের যকৃতের সঞ্চয়ী ভূমিকা। এবং বিপাকীয় ভূমিকার মধ্যে আমরা